وكف الغيوم تنادي تنادي ألا من جلال من البحر والفجر يعمل فطار القصيد يوحى بالهوى رياح السموم وكف الغيوم تنادي تنادي ألا من جلال الله أكبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি, আজকে এই বিষয়টা হবে খুব সমসাময়িক, যাকে বলি আমরা। বিষয়টা হচ্ছে খুবই নর্মাল বিষয়, কিন্তু আমরা সবসময় এটাকে অ্যাভয়েড করে চলি। আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা একটা মানুষ, আমরা যে জীবনযাপন করি, চলাফেরা করি, সংসার করি, ঠিক না, মানে দুনিয়াদারি করি, এটা কি চিরস্থায়ী? এটা চিরস্থায়ী নয়। অন্যান্য প্রাণীর মতো আমরা তো মারা যাব। এখন কে কখন মারা যাব এটা তো কেউ বলতে পারে না। যদি বলা যেত তাহলে প্রত্যেকটা মানুষের জীবনটা একটু সাজানো গোছানো হতো, ঠিক না, অনিশ্চিত। এটাই তো মজা, এক কথা বলা যেতে পারে। মজা বলছে এই কারণে যে আমরা মৃত্যুর সন্নিকটে আছি, যে কোনো মুহূর্তে, অ্যাট এনি টাইম, অ্যাট এনি মানে প্লেসে, যেটা হোক, কেউ করতে পারে না। কিন্তু তারপর আমরা দুনিয়াদারি করতে গিয়ে আমরা কী করি, আমরা অসৎ পথে, সৎ পথে, ন্যায় অন্যায় পথে, যে জয় পথ আছে সবাই কিন্তু চলতেছে। যিনি অসৎ পথে চড়েন উনি কিন্তু ওনার হিসেবে অসৎ পথে না, এটা তার কাছে সৎ। কারণ হচ্ছে অসৎ ব্যক্তি তার পথে যে চড়ে সে কখনো বলবে না যে আমার পথে অসৎ, আমাদের চোখে মনে তো অসৎ। তো কে কোন পথে চড়বে না তার ব্যক্তিগত বিষয়। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনযাপন কিন্তু এক নয়, একটু ডিফারেন্স থাকে, মানুষের সমাজে ভেদাভেদ থাকে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের বাংলাদেশটা যেটা ক্রাইটেরিয়া ধরি, দিন যতই যাচ্ছে আমাদের সমস্যা কিন্তু ততই বাড়তেছে, সমস্যা কিন্তু কমে না। আমরা যাদেরকে উন্নত দেশ বলি, হ্যাঁ, তাদের এত সমস্যা নেই যতটা না আমাদের সমস্যা। ছোট একটা দেশ কিন্তু সমস্যা অনেক। এখনও এই দেশের মানুষ যে মনে করে যে এই দেশে এখানে অফুরন্ত সম্ভাবনা আছে, অফুরন্ত মানে সুযোগ আছে। এখন কথা হচ্ছে এই সম্ভাবনার সুযোগটা কোন কোন ক্ষেত্রে আছে। আমি যেমন বিগত কয়েকটা পর্বে বলেছি, আমার দেশটা আসলে একটা ভণ্ডামির উপর চড়ে, মিথ্যা আশ্রয় চড়ে। ছোটো একটা দেশ, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, খরা, মঙ্গা, এটা নিয়ে আমাদের দেশ। তার মাসুল কিন্তু আমাদের দিতে হচ্ছে, সামনে দিতে হবে। আমি সবসময় একটা কথা বলি, আমার ঢাকা শহরটাকে দর্শন করে মেরে ফেলছে ভাই। ছোটোবেলা যে একটা খোলামেলা পরিবেশ ছিল, এখন সেটা নাই। তো এইসব কথা বলে লাভটা কী হচ্ছে ভাই? লাভটা হচ্ছে না আমি জানি, কিন্তু আপনারা যারা মনে করতেছেন যে হাইরাইজ বিল্ডিং বানাই আপনারা খুব বড় হয়ে গেছে, ভাই আপনি হাইরাইজ বিল্ডিংকে আপনি মরছেন, মানে ঠকছেন ব্রো। এক কথা, আপনার যখন ঘরটা যখন ভাড়া থাকবে না, মাসের পর মাস, বছরের বছর, তখন আপনি বুঝবেন যে আপনি কী করছেন না করছেন। আমার বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রকৃতির সাথে সমন্বয় করে থাকতে হবে, এই প্রকৃতি। কিন্তু আমরা কি করলাম, রবি মানুষ, এই প্রকৃতি ধ্বংস করে আমরা আমাদের রাজত্ব স্থাপন করতে গিয়ে আজকে আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি। যে কোনো সময় বাংলাদেশ বললে ঘুরাবে না, ঢাকা শহরটা মাটির সাথে মিশে যাবে ভূমিকম্পের কারণে, যে কোনো সময় ভূমিধসের কারণে। আপনি জোরপূর্বক জুলুম করে অত্যাচার করে আপনি জীবনটা সাজানোর চেষ্টা করছেন। আপনাকে আমাদেরকে অবশ্যই
ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা সবসময় মনে করি যে এভাবে চললে বুঝি ভালো হবে, এভাবে জীবনযাপন করলে ওই পথে গেলে কিন্তু আসলে ভালো হবে। কিন্তু দুঃখজনক আমাদের ভাগ্যর কাছে হার মানতেই হবে। আপনি আমি যতই প্রাণ প্রোগ্রাম করি না কেন, ভাগ্যটা তো একটা দেশ যদি অবস্থান চিন্তা করেন যে আমাদের দেশটা কেন সমস্যা হচ্ছে, পৃথিবীতে আরও অনেক রাষ্ট্র আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। ভাই আপনি বিধর্মী বলেন বা ধর্মী বলেন, ইসলাম ধর্ম ইসলামপন্থী যেটা মনে করেন, আপনি জাপান ধরেন, ইউরোপ ধরেন, তা কি কখনো তার ভাই বোন আপনি হক নষ্ট করে রে ভাই? হক নষ্ট করে না তো। তাদের শিক্ষাটা জানেন এরকম। আমাদের শিক্ষা ছাড়া দেশটা এগিয়ে যাচ্ছে, এবং দেশটা যে শিক্ষা ছাড়া এগিয়ে যাচ্ছে তার জলজন্ত প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। এখন এই দেশে জাস্ট একটু বৃষ্টি হলে বন্যা হয়ে যায় আশেপাশে এলাকায়। আমাদের এলাকায় হয় না, আমাদের এলাকায় বন্যা হয় না, জন্মের পর থেকে আজ পর্যন্ত হয় নাই। এটা সুখকর একটা কথা না যে আমাদের এলাকায় বন্যা হয় না। হ্যাঁ, বন্যা হয় না আজ পর্যন্ত। যদি আমাদের এলাকায় বন্যা যদি হয় তাহলে ধরে নিতে হয় প্রমাণ হয়ে গেছে পুরো বাংলাদেশ ডুবে গেছে। তো কেন কথাটা বলতে চাচ্ছি ভাই, এই দেশে যে ষড়ঋতু দেশ, যে বন্যা হবে বৃষ্টি হবে, এখন যারা আপনারা আনডেভেলপড এলাকায় যারা হাউজিং ব্যবসা করতেছেন তারা কিন্তু জানেন যে আপনারা বিজ্ঞাপন দেন, চাকচিক্য ফ্ল্যাট বিক্রি হবে, এটা সেটা বিক্রি হবে, এই যে একটা ভণ্ডামি করেন, একটা বিজ্ঞাপনে সুন্দর একটা বিল্ডিংয়ে একটা পোস্টার দিয়ে দেন, সেই বিল্ডিংয়ে পোস্টারে আশেপাশে শুধু সবুজ বনায়ন দেখান। তো সবুজ বনায়ন যে দেখান, বাস্তবে কি মিল আছে ভাই? এটা একটা ভণ্ডামি না বন এটা? হ্যাঁ, আপনি সুন্দর একটা বিল্ডিং মডেল দেখিয়ে তার চতুর্পাশে সবুজায়ন দেখাচ্ছেন আর বলতেছেন অমুক এলাকায় অমুক ফ্ল্যাটে অমুক ইয়ে বিক্রি হবে, আশেপাশে এই নাম করে স্কুল বাজার রাস্তা। ভাই নাম করে স্কুল বাজার থাকে, আমার লাভটা কি আমার বুঝান একটু। আমার ওই নাম করে স্কুল থাকলে কি আমার টাকা ইনকাম হবে না আমার টাকা ব্যয় হবে? হ্যাঁ, ওই নাম করা বাজার, নাম করে এটা সেটা, এইভাবে কি একটা পরিবেশ হয় ভাই? একটা লোকেশন হইতে হবে তার পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ ওখানে আমার যাওয়ার অ্যাক্সেস কী আছে, ওখান থেকে বের হওয়ার যাওয়ার উপায়টা কী, ওখানে আমি কেন মুভ করব, আমার যাতায়াতের ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা আমি বলি আমার লোকেশনটা। ভাই আমি উত্তর শাহজাহানপুর থাকি, হ্যাঁ, আপনি যদি চিনে থাকেন ভালো, মতিঝিলের সাথে। তো বিষয়টা হচ্ছে কি, ছোটোবেলায় যখন আমার রেল লাইনে ওপারে যেতাম না, রেল লাইনের ওই পারটা আমি নাম বলি, ঠিক আছে, মানে গোরান পর্যন্ত আমি ছোটোবেলায় গোরান থেকে শুরু করে সব কিছু আমি গ্রাম দেখছি। গ্রাম মানে মানুষজন ছিল না, একদম খোঁড়ামেরা। এখন যেটা আপনার বলেন দক্ষিণ বনশ্রী, ওখানে আমরা যেতাম না, ওটা ছিল আপনার যে নোংরা পানি, জায়গায় ড্রেনে পানি ভরা ছিল সে সময়। হ্যাঁ, তো এটা 96-98 সালের ঘটনা। তো তখন এটাই দেখছি। এখন হলো কি 2010 সাল, যেহেতু আমাদের ওখানে একটা স্থায়ী ঠিকানা আছে, হ্যাঁ, খিরিগাঁও নন্দীপাড়া বলে, অনেক জান্নাতবাগ বলে। তো তখন আমরা যখন হেঁটে যেতাম, ঠিক আপনার বাসাবো রাস্তা দিয়ে যেতাম, বাসাবো দিয়ে একদম এটাকে বলা হচ্ছে গোরান ছাপড়া মসজিদ সম্ভবত, রাইট? এই ছাপড়া মসজিদ রাস্তা মানে বরাবর যেটা আপনার চলে গেছে একদম মানে নন্দীপাড়া থেকে, সেখান থেকে যা দেখছি চতুর্পাশে ছিল জলাশয়, পুকুর ছিল, মানুষ ছিল না, নিরিবিলি পরিবেশ, পায়ে হেঁটে যাওয়া যেত, মানে কোনো গ্যাঞ্জাম ছিল না, কিছু ছিল না। তো তখন যে একটা পরিবেশ দেখছি, আর এখন 2023 সাল, হ্যাঁ, মাঝখানে আমরা তেমন একটা যাওয়া হয় নাই ওখানে। ওখানে যেহেতু আশেপাশে ভালো স্কুল করে ছিল না, যেহেতু আমাদের বাপদাদা এলাকা শাহজাহানপুর, এখানে আশেপাশে নাম করা সরকারি স্কুল সরকারি প্রতিষ্ঠান আছে, যেহেতু বুঝতে পারছেন। তো বিষয়টা আমি একটু সেইভাবে বলতে চাচ্ছি না, মানে বিষয়টা বলছে আপনাদের সাপেক্ষে আপনাদের সমর্থনের কথা বলতে যাচ্ছি। একটু পর আমার কথাটা বুঝতে পারবেন, আশা করি একটু ধৈর্য সহকারে একটু আমার কথাটা শুনুন। তো সেই সময় কিন্তু মানুষজন ছিল খুবই কম, রাস্তা ছিল একটাই, ঠিক আছে? তো 2000 আমি যখন 12 সালে একবার যাই, সেই 96 সাল যাওয়ার পর, হ্যাঁ 98 সাল যাই নাই, তখন বন্যা হয়েছিল আমাদের খিলগাঁও রেলগেট পর্যন্ত বন্যা, রাস্তার উপরে রেল লাইনের উপরে 2 মাস ছিল বন্যা। মানে মানুষের যে কী অবস্থা ছিল, মানে কষ্টের সীমা ছিল না। সব মানুষ খিলগাঁও রেলগেটের উপরে বিশ্ব রেসি সব তাঁবুর থাকায় পুরা লক্ষ লক্ষ মানুষ ছিল। তো আমাদের বাসাটা ছিল রেলগেটের সাথে ছিল। এখন আমরা যে বাসায় আছি এটাকে টিনসের ঘর ছিল। এটা কিন্তু 96 সালে পরে করা, এটা হ্যাঁ 2000 সালের দিকে করা। আমি 98 সালে বন্যা বলতে চাচ্ছি। তখন কিন্তু অনেক মানুষ তাদের সহায়তার জন্য আমরা কিন্তু মানুষ যারা আশেপাশে ছিলাম আমরা ধাবায় বসছি, আমাদের মনে আছে যা যেটা সামর্থ্য ছিল। দোকান মালিক সমিতি থেকে আপনি ব্যক্তিগত উদ্যোগে ওর স্যার সব কিছু 2 মাস 1 মাস ছিল। তো এই যে মানুষগুলো যে ছিল, এটা হঠাৎ করে তারা বাস্তুচ্যুত হয়ে গেছে, তারা কোথায় যাবে? তারা তো এখানে আশ্রয় নিচ্ছে, তো মানুষ এরকম। কিন্তু এখন যারা আপনারা এই 2025 সাল যে পর্যন্ত আসলো, আপনারা যে পরিবেশটাকে ধ্বংস করে, যেটা পুকুর ছিল জলসেচ ছিল, মাটি ভরাট করে যে হাইরাজ বিল্ডিং বানাইয়া বসে রয়েছেন,
এখন বলতেছেন যে এখানে নাকি পানির সমস্যা হয়, এখানে গ্যাসের সমস্যা হয়। তা ভাই হবে না, দেশটা তো ছোটো ভাই, জনসংখ্যা তো বাড়ছে, সম্পদ কি বাড়ছে? এই জন্য দায়িত্ব আপনি কেন এত রোবে পড়ে আপনি কেন বিল্ডিং করতে গেলেন? আপনি যতটুকু ততটুকু থাকেন। আপনি যে ওখানটা যাবেন, এই যে আপনারা যে গড়াবাজি করেন, আমরা তো সকালবেলা দেখি লক্ষ লক্ষ মানুষ আমাদের খিলগাঁও লেকগেট পার হয়ে মতিঝিল গুলিস্তান দিকে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আপনারা যখন সন্ধ্যা অফিস করে যান, কত কষ্ট লাগান, যাওয়ার সময় কষ্ট করেন, আসার সময় কষ্ট করেন। মানুষজন যে এত লক্ষ লক্ষ গাড়ি অটো রিক্সা যান, জ্যামেটা হয় না? দেখা যাচ্ছে জ্যামে বসে থাকার আগে 2 ঘন্টা পায়ে হেঁটে যেতে যাওয়া যায় মতিঝিলে 15 মিনিট, 20 মিনিট। এখন বুঝতে পারছেন আমার দেশটা হচ্ছে উল্টা দেশ ভাই। আপনাকে একটু মাথা খাটাতে হবে। এখানে এমন কিছু উন্নয়ন করবেন না যে উন্নয়নটা আপনার গড়ার কাটা হবে। আপনার গাড়ি আছে, রাস্তায় বসে থাকেন জ্যামের কারণে, বলেন আমি কি ভুল বলছি? এটা ভুল বলি নাই। আপনি বাসা বানাইছেন, হাউস বিল্ডিং বানাইছেন, বৃষ্টি হলে বন্যা হয়, ময়লা দুর্গন্ধ, মশা আসে, আমি কি ভুল বলেছি? বলেন ভুল বলি নাই। আমি কি আপনাদের সমর্থনের কথা বলতেছি না? আপনারা আবেগে বসে চিন্তা ভাবনা করবেন যে আমি তো দুনিয়া আসছি, ঠিক আছে স্পেস কম, আমার থাকার মতো পরিষ্কার হবে। এই আপনারাই তো দেশের জিডিপিটা বাড়ায় দিতেছেন, মানে ধ্বংস করে ফেলছেন। 71 সালে বাজেট ছিল নাকি 150 কোটি টাকা বা 700 কোটি টাকা। এখন ডক্টর ইউনূস সাহেব গতকাল 2রা জুন, 3রা জুন আজকে মেবি, হ্যাঁ, 7 লক্ষ কোটি টাকা বাজেট। আচ্ছা ভাই, ছোট একটা দেশ এনে গেছে, গাছে কি টাকা ধরে? দেশ কি আগে যে 10 গুণ হয়েছে? 700 কোটি টাকা ধরলাম 72 সালের ইয়াতে, হ্যাঁ, আজকে দেন 7 লক্ষ কোটি টাকা। তা কত গুণ হয়েছে আপনারা বলেন? 10 গুণ? 100 গুণ বড় হয়ে গেছে। দেশটা কি 100 গুণ? 100 গুণ তো হয় নাই। এইখানেই তো মজা ভাই, এইখানে তো মজা। সরকার আপনার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা নিবে, এই সরকারটা শিখেছে জায়গা। আপনি অনেক বুদ্ধিজীবী, আপনি অনেক জানেন, অনেক বুঝেন, আপনার মাথায় বুদ্ধি কিলবিল করতেছে। মানে আপনি হচ্ছে হাঙ্গর মাছ। ওই যে হাঙ্গর মাছের পেটে 14টা বাচ্চা থাকে, হাঙ্গর মাছের পেটে। তো 14টা বাচ্চা এবং হাঙ্গর মাছের প্রেগনেন্সিটা অনেক লং টাইম হয়, হ্যাঁ, নির্মম হাঙ্গর মাছ। আপনি তো অনেক বুদ্ধিজীবী, আসেন আপনাকে এই গল্পটা শোনায়, বাস্তব মানে গবেষণা, হ্যাঁ। তো এত দীর্ঘ সময় বুদ্ধিজীবী থেকে হাঙ্গর পেটে তার 14টা ভাই বোন যথারীতি বড় হয়ে যায় এবং তারা এতই ক্ষুধার্ত থাকে যে তারা বাঁচার জন্য নিজে ভাই বোনদের খাওয়া শুরু করে, যে যেমনে পারো, কারণ পেটে তো নিয়ে আসতে হবে, পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। ওই একটা বাচ্চা শুধু বের হবে হাঙ্গর মাছের পেট থেকে, বুঝতে পারছেন? জাস্ট একটা মাত্র বাচ্চা। বাচ্চাটা উনি অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট, ছোটো বেয়ে বাচ্চা না। তো যথাসময় হাঙ্গর মাছ একটা বাচ্চা বের হয়, বাকি 13টা ভাই বোন সে মেরে ফেলে, সে বা তারা শুধু একজন বের হবে, 1 ম্যান আর্মি যাকে বলি আমরা। তো তখন হাঙ্গর মাছটা কী করে, যখন তার ডেলিভারিটা হবে তার বাচ্চাটাকে একটু সমুদ্র উপকূলে সে ছেড়ে দেয়, যেন সে যেন একটু সার্ভাইভ করতে পারে। হাঙ্গর বাচ্চাটা যখন বের হয় তখন সে হাঙ্গর বাচ্চা দ্রুত তার জায়গাটা খুঁজতে থাকে, যে অগভীর বালুময় জায়গা, যেন আমি নিজেকে রুকিয়ে রাখতে পারি। কারণ হাঙ্গর মাছের বাচ্চা প্রকৃতিগতভাবে জানে, বুঝে যে তাকে মারার জন্য অক্টোপাস বা অন্য কোনো মাছ আসবে, যারা আমার জাতিগত শত্রু। এই হাঙ্গর মাছটা কিন্তু অনেক দিন ওই বাড়ির নিচে ডুবে থাকে, আশেপাশে লুকিয়ে থাকে, তার পাশ দিয়ে অক্টোপাস যায়, বিভিন্ন যায়। এই যে প্রকৃতির লীলা খেলা, অর্থাৎ একটা প্রাণীকে বিনাশ করার জন্য আরেকটা প্রাণী কিন্তু উপস্থিত হয়েছে, ঠিক না? তো হাঙ্গর মাছ এভাবে লুকিয়ে থেকে অনেক কষ্ট করে সে যেন আরেকটু শক্তিশালী হয়, তখন সে বের হয়ে অক্টোপাসকে খুঁজে খাওয়ার জন্য। দেখছেন ঘটনাটা কি? হাঙ্গর মাছ এই হচ্ছে তার জীবনচক্র। কিন্তু আমরা কি করি? আমরা মানুষ, মানুষের শত্রু, জিন করে আমাদের শত্রু নয়। আমরা মানুষের হক নষ্ট করি, তার রিজিক নষ্ট করি, তার সাথে বেইমানি করি, ভণ্ডামি করি, ইত্রামি করি, যত প্রকার আছে সব কিছু পাবেন এই বাঙালি নামক জাতিসত্তাকে। আমি বাঙালি না, আপনি বাঙালি হলে হইতে পারেন, ঠিক আছে, আমি বাঙালি না, আমি কথা বলবো না, রাইট? আমরা মানুষের মানুষ শত্রু। এই শত্রুমি হওয়ার কারণে আমাদের দেশে ভাই বরকত দেনে আল্লাহ। আল্লাহ জানে যে ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, বোন ভাইয়ের হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রীর স্বামী হক নষ্ট করে। আমি ছোটোবেলায়, তখন আমি সম্ভবত 6-এ পড়ি মনে হয়, আমার টিচারকে একটা ডায়াগ্রাম দেখেছিলাম, মানে ব্লক ডায়াগ্রাম। তো বিষয়টা হচ্ছিল কি, ছোটোবেলায় তো জাপানি স্কুলে পড়েছিলাম, তো ভণ্ডামি দেখি নে, হ্যাঁ, জাপানিজ স্কুলে, এটা খুব গর্ববোধ করি। মাশাআল্লাহ, আমি এই পর্যন্ত 2022 সাল পর্যন্ত লেখাপড়া শেষ করে আসছি। তো 30 লক্ষ টাকা ব্যয় করে আসছি। এই যে আমি একটা অহংকার করে কথা বলতে পারি, 30 লক্ষ টাকার ব্যয় করে আমি সনদ নিয়ে আসছি। আমি এতিমখানায় পড়ি নাই,
তো সেই আমলে 30 লক্ষ টাকা বর্তমান 25 সালে সর্বোচ্চ 45 লক্ষ টাকা হতে পারে, কারণ ডলার তো উঠানামা করে, ঠিক না? সেই সময় ডলার দাম ছিল মনে করেন 20 সাল পর্যন্ত 85 টাকা, এখন তো ডলার 130 টাকা। এই জন্য কথা বলতে পারি ভাই, টাকা পয়সা ব্যয় করে জীবনটাকে বিসর্জন দিয়ে দৈনিক 12 থেকে 16 ঘন্টা পড়াশোনা করে হাই লেভেল এশিয়ান কথা বলতেছি, ঠিক আছে? এই যে বলছি না ভাই, রিজিকের মালিক আল্লাহ, আপনার খালি ইমানটা ঠিক রাখবেন, আপনার কাছে গায়েবী খাবার এসে পড়বে, আপনার কলবে জিকিরটা রাখবেন, সব কিছু এসে পড়বে। মনে রাখবেন, আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন গুহায় দিয়ে আসছিল, ঠিক না, আপনার ওই নমরুদের ভয়ে, মহান আল্লাহ কি তাকে খাওয়ায় নাই গায়েবী খাবার? আপনি কত খাবেন ভাই? আপনি সারা দিন কষ্ট করেন খাবারের জন্য, আপনি খাবার খেতে পারেন না। মাশাআল্লাহ, আমাদের আলেম সমাজ এমন কোনো ব্যক্তি নেই যে আল্লাহ তাদেরকে গায়েবী খাবার খাওয়াচ্ছে, পোড়াও মাংস, কাচ্চি বিরিয়ানি, আপনাদের কিনে খেতেই পারবেন না। এই অবস্থা পাচ্ছেন? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুকে আমরা খুব ভালোবাসি। আমরা দুনিয়া আসছে চলে যাব, কিন্তু ভণ্ডামি করার জন্য না। এই যেটাকে বললাম, আপনারা যে হাইরাইজ বিল্ডিং বানিয়ে নিছেন, আপনারা কিনেন বাঁচার জন্য, ভাই একা একা বাঁচার চেষ্টা করবেন না কাইন্ডলি। আপনারা ইউনাইটেড হন গোষ্ঠীগতভাবে ভাই। একা একা বাঁচতে গেলে হবে কি, আপনার অনেক প্রবলেম হবে, আপনি একা হয়ে যাবেন। রাষ্ট্র কখনো আপনাকে নিরাপত্তা দিবে না। আপনার নিরাপত্তা কীভাবে দিবে? আপনি বিপদে পড়বেন, রাষ্ট্র তার আইন অনুযায়ী চলবে, এই আইন সে। মনে করেন আপনার পকেট হয়ে গেছে, আপনি জানেন সে পকেট মার, কিন্তু আপনি থানায় যেয়ে বলবেন কি আমার মোবাইলটা হারিয়ে গেছে, মনে করেন এই কথা বলা যায়, বলবেন কি আপনি পকেট মার, কিন্তু থানায় বলবেন না আপনি যে পকেট মার হয়ে গেছে সাক্ষী নিয়ে আসতে হবে। আপনি যদি সাক্ষী নিয়ে আসতে পারেন দুজন, তাহলে আমি মামলাটা নেব না, আদালত বলতে হবে চত্তে আমার মোবাইলটা হারিয়ে গেছে। দেখছেন ঘটনাটা কি ভাই? ভাই আমার কি এত ভণ্ডামি করা দরকার আছে? আমি দুনিয়া কি আসছি সারা জীবন থাকার জন্য? আমি তো মরে যাব একদিন, ঠিক না? কথা সত্য না? কে কখন মরে যাব, এত দুঃখ কষ্ট নিয়ে মরে লাভ আছে? আমরা সেই কাজটা করব যে কাজটা করলে আমাদের সবার জন্য ভালো হবে। এখন 1 নম্বর কাজ হচ্ছে কি ভাই, একটু ভণ্ডামি বাদ দেন বেশি করে। বিশেষ করে ভণ্ডামির বেশি আপনার নারী পক্ষ থেকে, নারী মেয়ে, এই যে তাদেরকে বুঝাবেন কী হবে। কয়েক মাস আগে জজ কোর্টে গেছিলাম একটা এফিডেভিট করতে, 3 জন মহিলা আমার সামনে দাঁড়ায় আছে, তাদের পিছনে আমি, তো তারা সবাই আসতেছে আপনাকে তারাকনামা দেওয়ার জন্য। স্বাভাবিক, আমরা জানি ঢাকা শহরে থাকি, আমার আপডেট, কিন্তু আপনারা এখন এত আপডেট হয়ে গেছেন গ্রামগঞ্জে থাকেন যে আপনারা সবাই এখন আছেন মানে ফুল আপডেট। তো 3টা মহিলা এক্সকিউজ একটাই, স্বামীকে তারাক দেবে, যেহেতু আমার সামনে 3 জন, তো কথা থেকে জোরে জোরে আসতেছে। তো এখন হচ্ছে কি, তাদের যে এক্সকিউজগুলো খুবই নর্মাল, আপনার সাজানো গোছানো থেকে আপনাকে তারাক দিতে হবে, আপনি একটা এই ঘটনা বলে দিবেন যে স্বামীর সাথে এই অবস্থা। তো একটা মহিলা সাহেব গেল যে স্বামীকে তারাক দিবে, সম্ভবত দেনমোহর বিষয়ে। এখন হচ্ছে কি যে বিষয়টা মনে হচ্ছে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। আমি তখন শুনতেছিলাম চাক্ষুষ যে জজ সাহেবের নিকট উনি ওনার স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট দিয়ে দিচ্ছে যে স্যার এইটা হচ্ছে আমাদের পার্সোনাল মুহূর্তে স্ক্রিনশট। চিন্তা করছেন? মানে আমি তখন হাসতে আসছে, আমার পিছিয়ে ওরা অনেকে হাসতেছে। চিন্তা করছেন যে বর্তমান সময় মানে বেহায়াপনা কোন পদে চলে গেছে? স্ক্রিনশট দেয় তাদের পার্সোনাল মুহূর্তে। ভাই এই যে দেখেন বিয়েটা কঠিন করে ফেলছেন আপনারা, দেখছেন জিনাটাকে সহজ করে ফেলছেন, জনসংখ্যা কমে গেছে। আপনি 6 জনের বিয়ে করবেন না, 7 জনের যে বিয়ে করবে মহান আল্লাহ 7টা বাচ্চা দিয়ে দিবে। কদিন আগে পত্রিকা দেখলাম একটা গরিবের ঘরে 6টা সন্তান জন্ম দিয়ে দিছে। এটা হচ্ছে নিয়ম ভাই। আপনি প্রকৃতি নিয়মে চলেন, প্রকৃতি আপনাকে দেখাচ্ছে নদীর পথে বাদ দিও না, কিন্তু আপনি বাদ দিচ্ছেন, পানিটা জমা হচ্ছে, আপনি মনে করতেছেন যে আমি খুব সুন্দর উন্নয়ন করে ফেলেছি। এই বাঁধটা ভেঙে যখন আসবে একটা সুনামি ঘটাবে, সব ধ্বংস হয়ে যাবে ভাই, সব ধ্বংস হয়ে যাবে। এই যে দামি দামি জিনিস বানান, এই যে গতকাল আমরা দেখতে পেলাম ইউক্রেন তার ড্রোন বাহিনীর মাধ্যমে রাশিয়ার প্রায় 40টা বিমান ধ্বংস করে ফেলছে, শুনতেছি এটা নাকি $7 বিলিয়ন। ভাই চিন্তা করছেন, দামি একটা জিনিস করতে অনেক টাকা লাগে, কিন্তু ধ্বংস করতে সময় লাগে না। আপনার সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের আপনার স্বার্থপরতা, আপনি সম্পদটা আহরণ করতেছেন, এই সম্পদটা আহরণ করতে গিয়ে আপনার শারীরিক মানসিক সব দিকে আপনার ক্ষতির শিকার হচ্ছেন। আপনাকে কেউ ভালোবাসে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনাকে মনে করে টাকার মেশিন, আপনার সন্তান আপনাকে ভালোবাসে না, আপনাকে মনে করে টাকার মেশিন। তা আপনি কাকে ভালোবাসবেন? আপনি দুনিয়া আসেন তাই বলে কি আপনি সংসার করবেন না? হ্যাঁ, সংসার করতে হবে। আপনার সন্তানকে সে বাস্তব শিক্ষা দিবেন, বিশেষ করে মেয়েদেরকে শিক্ষা দিবেন। যদি আপনারা যদি আমার কথা যদি আপনি বুঝে থাকেন, এই যে মেয়েদের ভণ্ডামি হয় কেন, তাদেরকে ছোটোবেলা থেকে তার মা খালারা তাদেরকে মগজ ধরাই করে যে তুমি হচ্ছে মেয়ে, তোমার পিছিয়ে শত শত ছেলে আসবে। হ্যাঁ, কথা সত্য। কোন ছেলেরা আসবে? তাদের কাছে তো
হাই লেভেলের ছেলেরা আসবে না, যারা একটু আলফা টাইপের মেন হবে, যারা একটু শিক্ষিত হবে। এদেশে হচ্ছে কি যে একটা কথা আছে, বর্তমান নারী সমাজ একটা কথা বলে, যদি তাকে কামায় রাখবেন আমার জামাই, এই যে একটা কথাটা এসে বলছে ভাই, আপনি এত কামাই করতে গিয়ে নিজের পরিবার ধ্বংস করবেন না। এই যে আমি অনেক জায়গায় পার্সোনাল কাজে যখন যেতাম টিউশনি করতে, দেখা যেত স্বামী স্ত্রী বা বাবা মা দুজন শ্রমজীবী, তার কাজে চলে যায়, স্টুডেন্টটা খুবই খারাপ অবস্থা, মানে বাবা মা তো কেউ না তাকে গাইড দেওয়ার মতো, ঠিক না, মানে ছেলে নষ্ট হয়ে গেছে। এখন আপনি ভাই কত টাকা কামাই করবেন ভাই? আপনি মাসে কি 1 লাখ 2 লাখ কামাই করতে পারেন? আপনি এত কামাই দিয়ে দরকারটা কি? আপনি বলতে পারেন ভাই জীবনযাপন তো চলে না, রাইট? আমি তো এটাই বলছি, আপনি তো জিডিপি বাড়াচ্ছেন। এই যে যারা বাড়িওয়ালা আছে, রেন্ট ওনার আছে, তারা কথায় কথায় হাইরাইজ বিল্ডিং করেছেন, রাস্তাঘাট নাই, ছোট জ্যাম, মশা মাছি, বন্যা, দুর্গন্ধ, ময়লা আবর্জনা, মানুষের কিরবিল কিরবিল করতেছে। ভাই এসব ফুটাঙ্গিরি বাদ দেন, তবা করেন যে আপনি হারাম টাকায়, সুদের টাকায় জীবনটা গতি, কিন্তু আপনি নিজে বিপদে পড়ছেন। আজ পর্যন্ত আমি শুনি নাই যে হারাম পথে যারা ইনকাম করে তার জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে। আমি আপনাকে উপদেশ দিতে আসি নাই, কারণ সমাজের অংশ হিসেবে আমি আমার কথাটা শেয়ার করতে আসছি। ভাই এই আপনাদের কারণে কিন্তু আজকে এই সমস্যা। এই যে বললাম আমাদের সেই বলেন যে দক্ষিণ বনশ্রী বলেন, আপনারা একটু যাবেন সন্ধ্যার সময়, যেতে পারেন কিনা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, জ্যাম আর জ্যাম, যানটা বের হয়ে যায়। তো যারা ওখানে আছেন তারা কিন্তু যতটাই আপনার আমার কথাটাকে সমালোচনা করেন না কেন, আমি কিন্তু বলতে চাচ্ছি ভাই, আমাদের দেশটা একটা সুষম সম্পদের একটা বন্টন দরকার। একটা মানুষ যখন গরিব থাকে, এটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রের, কারণ সে আর্থিকভাবে গরিব, ঠিক আছে? একটা মানুষ কখনো কিন্তু গরিব হয় না, তাকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হক বঞ্চিত করা হয় বলে এটা গরিব। তো এখন হচ্ছে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাচ্ছি, লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা ঝাঁপায় বসে আমাদের দেশে। বা যে পরিমাণ শিক্ষা হচ্ছে, সেই পরিমাণ কি আমাদের কি শিক্ষা ক্ষেত্রে উন্নতি হচ্ছে? এখানে কোনো ইনভেনশন নাই, এখানে কোনো আবিষ্কার নাই, কোনো সমাধান নাই। ভাই আমাদের দেশে শিক্ষাটা যদি একাডেমিক লাইফটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে এই কারণে, একাডেমিক লাইফটা আপনি করতে গেলে হবে কি, আপনাকে প্রচুর আর্থিক কষ্ট করতে হবে, শারীরিক মানসিক বয়স চলে যাবে, আগে পর্বে যা বলেছি, মানে মাইন্ড ব্লোয়িং, আপনি এটা করতে পারবেন না। এবং অন্য অন্য সাবজেক্ট পড়ে লাভ নেই, হয় আপনাকে মেডিকেল পড়তে হবে, বা ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটি পড়তে হবে, অথবা পাবলিক ইউনিভার্সিটি বা সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্ট পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইগুলো পড়তে হবে, তার আপনি সার্ভাইভ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে মানুষ একদিকে সে টাকা চায়, অন্য পাশে সে মেধা চায়, দুটো একসাথে আসে না, এটা বুঝতে হবে। কিন্তু আমার মেন বিষয় হচ্ছে আজকে 2025 সাল, এই যে এখন আমাদের দেশে বৃষ্টি হলে বন্যা হয়, পানি জমে যায়, নিম্নাঞ্চল, ওই যে সব নিম্নাঞ্চল ছিল, আমি যেটা বললাম শুধু নট অনলি, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম যে বনশ্রী এলাকাটা বললাম, ঠিক আছে? এখন আগে আশেপাশে এগুলো ছিল আপনার, যে কৃষি জমি ছিল, এগুলো এখন নেই, এগুলো সব ধ্বংস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন ওই যে একটা কথা বলছি, সরকার, হাসিনা সরকারকে সরার পরামর্শ দেওয়া হয়েছে, আপনার জাপান থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা একটা রাস্তা নিয়ে যাবা, রাস্তার দুই পাশে জনগণ নিজেরাই আবাসন ব্যবস্থা করে দেবে। কথা সত্য, রাস্তা নিয়ে যাবে, দেখবে সরকার এখন কী করবে, রাস্তা নিয়ে যাবে, বিশাল বড় রাস্তা, 60 ফিট 100 ফিট নাম দিয়ে নিয়ে যাবে, আর জনগণ ওটা 12 ফাড়াইয়া সে কী করবে, সে আবাসন ব্যবসায় নেমে যাবে, আর জায়গার দাম 100-200 গুণ হয়ে যাবে, আর আমরা সাধারণ মানুষটা পাগলের মতো গিয়ে কিনবো, আর তখন বুঝবো যে কোন এলাকায় আসলাম, ঠিক আছে? এটাই লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদেরকে সেই কাজটা করতে হবে, যে কাজটা করলে আমাদের বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। 20 থেকে 22 কোটি দেশের মানুষ আছে, কজনকে বহির্বিশ্বের মানুষ সম্মানের চোখে দেখে? হাতে গোনা 2-1 জনকে ছাড়া। একজন ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমাদেরকে কেউ সম্মান দেয়? কেউ সম্মান দেয় না। আপনি বিশ্বের মানচিত্রে দেখেন, আমাদের দেশের পজিশনটা একদম ভিতরে অবস্থিত, আশেপাশে কোনো ভালো রাষ্ট্র নেই, যারা আছে তারা কিন্তু সেই তৃতীয় বিশ্বের জনগণ। আর আপনার সামনে বিভিন্ন উন্নয়নের কথা নিয়ে আসবে, আপনি তখন নিজে আবেগটাকে না বিবেকটাকে কাজে লাগাবেন, যে আপনি উন্নয়নে কেন অংশীদার হবেন। কারণ হচ্ছে আপনি যদি উন্নয়নে অংশীদার হতে পারেন, তাহলে আপনার পরিশ্রমটাকে রাষ্ট্র পাবে, রাষ্ট্র কোষাগার সমৃদ্ধ হবে, সে কি আপনাকে সেবা দিবে? কখনো দিবে না। তা আপনি কী করা উচিত? আপনি কি বনে জঙ্গলে থাকবেন? না, আমরা বলতে যাচ্ছি ইনসাফের সহকারে, অর্থাৎ আপনি দুনিয়া আসছেন, আমি দুনিয়া আসছি, আমরা যতটুকু পারি ততটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা তো ভাই 24 ঘন্টা খেলে তো হবে না, এটা আপনার পার্সোনাল বিষয়, কার কী প্রয়োজন। এই আপনার কারণে আজকে দেশের এই অবস্থা, আমার কারণে না। আমার ভাই কিছু নেই, আমি খালি মনে ক্ষোভটা স্বীকার করে আপনার উপর চাপাচ্ছি, মানে আপনারা বোঝা আমাদের বোঝাচ্ছি। বলতে গেলে আমাদেরকে এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা মানে খেসারতটা আমাদেরকে দিতে হবে, আমাদের উত্তরসূরিদের দিতে হবে। নাম্বার 1,
আপনার সন্তানদেরকে আপনি নিজে অবশ্যই জ্ঞান চর্চা করেন, নিজে ঘরে, নিজে প্রতিষ্ঠানে কষ্ট করে আপনাদেরকে সন্তানদেরকে অন্যের হাতে ছেড়ে দিবেন না শিক্ষাটা। হ্যাঁ, শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার। ২ নম্বর, আপনি চিন্তা করবেন আপনি কোন পরিবেশে আছেন। এখানে আপনি যে সম্পদ বানানোর চেষ্টা করেন, এখানে আপনি সঠিক পথে কিন্তু সম্পদ বানাতে পারবেন না। আপনাকে অসৎ পথে যেতে হবে। বলতে চাচ্ছি, আপনাদের কারো হক নষ্ট করতে হবে, ২ নম্বর ব্যবসা করতে হবে, ঘুষ সুদ খেতে হবে। ৩ নম্বর আছেন, আপনি যে কষ্ট করতে 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 একটা কঠিন রোগে আক্রান্ত হবেন। আপনি সারা জীবন যা কামাই করছেন সব টাকা কিন্তু চলে যাবে আপনার চিকিৎসায়। এটা আপনাকে বুঝতে হবে, এটা প্রকৃতির নিয়ম। এই যে আপনাকে এগুলো যে মেনটেন করেন, দেখা যাবে কি আপনিও সুখী হবেন, আপনার চতুর্পাশে মানুষও সুখী হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি ফাইনালি বিষয়টা হচ্ছে, আপনি কিন্তু সবসময় নিজের মতো আরেকজনকে মনে করবেন না। আমি আবার বলতেছি, এখন যে একটা কথা বলবো আমি, এটা মারাত্মক আঘাত রাখতে পারি, কথা বলতে বাধ্য হচ্ছে। কারণ হচ্ছে আমিও খুব স্ট্রাগল করে আছি। আমরা তো ছোটোবেলায় যখন ছিলাম তখন পত্রিকা পাতাম দুটা, এই আপনার 96-97 সালে, হ্যাঁ 94-95-96, তখন প্রায় দেখতাম এই দেশের জনসংখ্যা 80% গরিব ছিল, 70% গরিব ছিল। কথা বুঝছেন? এই সমস্যা এখানে। হ্যাঁ, গরিব ছিল তো, ঠিক মতো খেতে পারতো না, রাইন ধরত। ছোটোবেলা আমি অনেক জায়গায় ঘুরে আসছি, খাদ্যাভ্যাস দেখে আসছি। একটা মানুষ কতটা সভ্য হইতে পারে, কতটা হতে পারে, তার খাদ্যাভ্যাস দেখে বোঝা যায়। সে কী খাবে না খাবে তার বাঁচানোর বিষয়। আমি তার খাবার নিয়ে কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি সেই সময় পরিবেশটা। তো এখন 2005 সালের পর এই যে আমাদের দেশে যে উৎপাদন নেই, বারবার বলি আমাদের দেশে উৎপাদন নেই। আমরা বহির্বিশ্বে কী রপ্তানি করি ভাই, আর কি আমদানি করি? আমরা রপ্তানি করি কি কাঁচামাল, আর নিয়ে এসে কি পাকা মাল। কাঁচামালের দাম কম, পাকা মালের দাম বেশি। ঠিক আছে, যার কারণে আজকে আমাদের দেশে এই অবস্থা। এই যে 2005 সালের পর হঠাৎ করে আপনার 10 সাল থেকে শুরু হয়েছে, 5 সালের পর শুরু হয়েছে ডেভেলপার ব্যবসা। এই যে বললাম না, নিচু এলাকা ছিল, গোরানের সাইড বাদ দিয়ে আপনার যে বাসাবু পরে নন্দীপাড়া আশেপাশে বনশ্রী বলেন যেটা, তখন নামটা কিন্তু বনশ্রী ছিল না, ঠিক আছে, ইস্টার্ন হাউজিং বলা হয়তো। অনেক গরিব ছিল, অনেক গরিব। মানে আমি জানি এটা, গরুর কান কিনা খেতো, লেস কিনা খেতো, গরুর ঠ্যাং কিনা খেতো। এখন যা দেখেন কোথায় বলতে পারবেন না। মানে আমি ভাবসা, কারণ টাকা হয়েছে বললাম। কীভাবে টাকা হয়েছে? ডেভেলপার মাধ্যমে। ও যে আগেবার বলছি, পচা জমি, নিচু জমি আছে, ডেভেলপার গেছে, বালু টালু ফাড়াইয়া হাসিনার আমরে অবৈধভাবে বিল্ডিং পাস করাইয়া 50-50 মাধ্যমে ওরা টাকা দিয়ে দিছে, আর ওকে ফ্ল্যাট বোঝা দিছে। মানে 20টা ফ্ল্যাটে 10টা তো 10টা আমার। এখন আমি বলে আপনারা অস্বীকার করতে পারবেন আপনাদের এলাকাটা কি সুস্থ অবস্থায় আছে? বলেন তো দেখি, মুরব্বীরা, আপনাদের এলাকার সময় মেয়েরা এরকমভাবে ব্যাহাপনা করতো? এই তালতলা মার্কেট, এটা তো একটা পতিতা এলাকা। আমি বলি না, খিলগাঁওবাসী বলে যে আমাদের এলাকা পতিতা এলাকা হয়ে গেছে। এটা আমি বলি না। হ্যাঁ, কথাটা কেন বললাম, এই যে শিক্ষা পথে ভর্তি করতেছেন, আচ্ছা সব কটা মাইয়া ডেসপারেট হয়ে গেছে এলাকায়। স্কুল পড়ে 5, 6, 7, 8 সবাই সব কটা মাইয়ার 3-4টা বেবি আছে। ওরাই বল লাস্টে যখন যায়, এই যে আমি আটকা পড়ে তখন শুনি এই বেবি আসতেছে। বুঝছেন এই অবস্থা? তারপরে কোথায় আছে? এটা তো আবার অর্থনীতি না, এটা হচ্ছে আপনার কি কূটনীতি, ঠিক না? এখন যাই হোক, এই কথা বলার কারণ উদ্দেশ্য হচ্ছে কি ভাই, এটা কিন্তু রিলেটেড। এখন মেয়েরা কিন্তু বিয়ে করতে পারতেছে না। যারা শিক্ষিত বেকার আছেন তারা কিন্তু জানেন, পুরুষ বিয়েটা আসলে তো অত্যাবশ্যক না, কিন্তু একটা পুরুষ মানুষের বিয়েটা হয় কেন? সে যখন ইনকামে বাইরে চলে যায়, সারাদিন কাজকর্ম করে আসে, সে তখন বাসায় আসে, বাসায় একটা মানুষ থাকা দরকার। এখন তার মা তো পারবে না তাকে সেই সার্ভিসটা দিতে, তার বোন তো পারবে না, ভাই তো পারবে না, তার একটা কে দরকার? তার একটা বিদ্যুৎ রিঙ্গের একটা মানুষ দরকার। এই জন্য পুরুষ কিন্তু সে বিয়ে করে। আসলে পুরুষ কিন্তু বিয়ে করা এত পাগল ছিল না। এখন বিষয় হতে পারে যে মেয়েরা কেন ডিমান্ড, ওই যে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে আপনি দেখেন তারা শ্রমিক টাইপের, এই ইজি বাইক চারা, অটোরিক্সা চারা, কামরা, কাঠ মিস্ত্রি, এই ইগুলো কী বলে জানে, যে দেয়ালটা করে ইগুলো বানায়। তারা যখন বিয়ের বাজারে যায় তখন তার টাকা পয়সা নিয়ে যায়। আর শিক্ষিত ছেলে যখন যায় টাকা পয়সা নিতে পারে না, তখন তারা নগদ টাকাতে বিয়ে করে ফেলে। এখন শিক্ষিত ছেলেটা একটু মনে কষ্ট পায় যে আমার টাকা পয়সা নাই। এটা তো সমস্যা। বাঙালির চোখ থাকা সত্ত্বেও অন্ধ হতে রে ভাই, বুঝতে পারছেন? ওর চোখ আছে কিন্তু অন্ধ। ও চোখের সীমাটা হচ্ছে বাইরে খরচ, ভিতরে না। ও যদি বুঝতো, তার শিক্ষিত ছেলেটাকে আর জিজ্ঞাসা করতো না যে ভাই না সরি বাবা, তুমি তো শিক্ষিত, এডুকেটেড, হয়তো তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটা হোক, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নাই। কিন্তু ও কী করবে? ও ঘুতাবে, বিয়ে নিয়ে রাজনীতি করবে। মানে বাঙালি খুব চরম সুখ পায় বিয়ে নিয়ে রাজনীতির জন্য, মানে 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আচ্ছা যাক, এখানে অনেক কথা বলতে যাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে আমাদের বর্তমান সময়ের সমস্যা। যে সমস্যাটা, এই সমস্যা সামনে আরও বাড়বে, দিন দিন আরও বাড়বে। আর সামনে জনসংখ্যা বেড়ে যাবে, মানুষের মধ্যে একটা হতাশা বেড়ে যাবে। সামনে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সবই আসবে। যখন তখন কী হবে, এটা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে। এটা হচ্ছে আমাদের কর্মের ফল। আমরা ভাই বোনের হক নষ্ট করছি,
আমরা সমাজে হক নষ্ট করছি, যার কারণে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, এবং আমরা যত ইবাদত করি না কেন সব ভণ্ডামি। এই রোজা রেখে আমরা কী শিখি? 1 মাস না খেয়ে থাকি। আজ পর্যন্ত কয়জন, একজন আমাকে দেখান যে রোজা সংযম পালন করে শরীরে ভর কমাতে পারছে? না ভাই, ভণ্ডামি। তারপর ঈদ আসে, আপনি নামাজ রোজা পড়বেন না, কিছু করবেন না, জাকাত দিবেন না, কিন্তু কুরবানি দিবেন, একটা ভণ্ডামি ভাই। এই জন্য আল্লাহ আমাদের দোয়াটা ইবাদত কবুল করে না, বুঝতে পারছেন? আমি এটা আমার পার্সোনাল কথা বলে দিলাম। যদি আপনার সাথে মিলে যায়, আমি এক্সট্রিমলি সরি। আমি যা বসি আমি বুঝে শুনে কথাগুলো বলছি। আপনাকে আল্লাহকে ডাকতে হবে, যদি ডেকে থাকেন অন্তর থেকে, ওই মুখে মুখে ভণ্ডামি করার দরকার নেই। এবং যারা আল্লাহ পথে মুসাফির আছে, তারা কখনো দুনিয়াদারি আশা করে না, দুনিয়া তাদের আশা করে। এটা মনে রাখবেন। আপনি যত দুনিয়াদারি পিছিয়ে ছুটবেন, আপনি ধরতে পারবেন না, মরিচিকার মতো। কিন্তু আপনি যখন দুনিয়া আশা ছেড়ে দিবেন, যে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমার শরীরটা ভালো আছে, আমি ইনকাম করতে পারি, মেহনত করতে পারি, আমার এই আছে, আমার শিক্ষা আছে, আপনি ভাই সার্ভাইভ করতে পারবেন ভাই। কখনো এই আশা করবেন না যে আমার সে ভালো চাকরি নাই, সেটা নাই, ভুল। এটা ভাগ্যের বিষয়। তার চেয়ে বেশি হচ্ছে দলীয়করণ। বিএনপির সময় বিএনপি সব চাকরি পায়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাকরি পায়। এখন বর্তমান যে আসছে বৈষম্য বিরোধী আন্দোলন, দেখা যায় তারা বৈষম্য মুক্ত চাকরি ব্যবস্থা করতে পারে কিনা। হ্যাঁ, মনে রাখবেন, যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটা হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো ব্যক্তিগত অভিমত, এটা যদি আপনাদের মনে আঘাত দিয়ে থাকে, আমি এক্সট্রিমলি সরি। আমি কথা বলতে বাধ্য হচ্ছি, কারণে ভাই জন্মের পর থেকে সমস্যা দেখতেছি। শুধু বিল্ডিং করলে হবে না, আপনার মনের দিক দিয়ে আধুনিক হতে হবে, শিক্ষা ক্ষেত্রে আধুনিক হতে হবে। আপনার প্রত্যেকটা সন্তানকে স্কিল করেন, স্কিল করতে বলেছি 10টি কাজ শিখিয়ে রাখুন, দেখবেন তারা নিজের ইনকাম করতে হবে। এবং লেখাপড়াটা হচ্ছে একটা লাইফ টাইম প্রসেস। একটা সময় তারা নিজেরা ইনকাম করে তাদের কিছু সাপোর্ট দিবেন, দেখবেন তারা নিজেরা পারবে আপনাকে সহযোগিতা করতে। আর আপনারা যদি কন্টিনিউ তাদেরকে পড়াতে পারেন, আপনার সেই সম্পদ থাকে, তাদের পড়াবেন লেখাপড়া। আর যদি না থাকে তার পড়াবেন না, ভাগ্যের কাছে আমাদের মেনে নিতে হবে। কারণ দুনিয়াটা কিন্তু অনেক বড়, যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন। আর যদি লেখাপড়া করতে গিয়ে বেকার হয়ে যান, সমাজটা হচ্ছে আপনি কাজ জানবেন না। আমি কিন্তু আপনাদের সমর্থনের কথাটা বলছি, আমার সমর্থনে। তো যাই হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ সামনে আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিক নিয়ে। আমরা চেষ্টা করবো পজিটিভলি কথা বলার জন্য। এই পর্যন্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই শারীরিকভাবে মানসিকভাবে সুস্থভাবে বসবাস করার চেষ্টা করুন, পরিবেশের সাথে সমন্বয় করে। এবং যদি পারেন আপন ভাই বোন যারা আত্মীয় স্বজন, তাদের সবার হক আদায় করবেন, খোঁজ খবর নেবেন। দেখবেন কি আপনার যত সম্পর্ক ভালো হবে, আপনার সাথে সমস্যা দূর হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।